সবাইকে আমন্ত্রণ জেডএসআর ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে যে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় সংবিধান সংস্কারের রাজনৈতিক দলগুলোর প্রস্তাবে বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি, তাদের সঙ্গে পরিচয় করে দিই। শুরুতেই আছেন আজিজুল বারী হেলাল, তথ্য গবেষণা সম্পাদক বিএনপি। একেবারে ডান দিকে আছেন, আমার পাশে আছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। এরই মধ্যে সংবিধান সংস্কারে বিএনপির ৬২ দফা প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশনের কাছে। পাশাপাশি সিপিবির পক্ষ থেকেও প্রস্তাব দেওয়া হয়েছে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন কীভাবে হতে পারে সেই বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। শুরুতেই রহিন হোসেন প্রিন্স আসতে চাই। যেসব প্রস্তাবনা আপনারা দিয়েছেন, আমি আর ইলাবোরেট করছি না, কতটা বাস্তবসম্মত মনে হয় বাংলাদেশের যে বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা, একই সঙ্গে নির্বাচনের যে বাস্তবতা সেই জায়গাটাই? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে বিএনপি নেতা হেলাল, তাকে ধন্যবাদ এবং যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি যদি ছোট করে বলি, প্রথমে আপনার কাছে সম্ভবত আমাদের নির্বাচন বিষয়ক আমি সংবিধানে দুটি কথা বলে যাই, কারণ এজেন্ডা যেহেতু আছে, ওটাকে পূর্ণাঙ্গ প্রস্তাব আমরা এখনো দেইনি, কিন্তু একেবারেই ছোট্ট কথাটা হচ্ছে যে আমাদের যে সংবিধান 1972-এর 4 নভেম্বর প্রণীত হয়েছিল এবং তারপরে এ পর্যন্ত অনেক সংশোধনী এসেছে। খালি একটু জানার জন্য বলি, 72 সালের অক্টোবরেই ওই সংবিধানের কতগুলো অসম্পূর্ণতা আমরা তুলে ধরেছিলাম ওই সময় আমাদের পক্ষ থেকে, এবং এরপর থেকে আমরা অনেকবার বলে যাচ্ছি এখনও সম্পূর্ণতা করা হয়নি। সুতরাং ওই সংবিধানেরও সম্পূর্ণতা করা হোক, অর্থাৎ কতগুলো সংশোধনীর জায়গা হচ্ছে আমাদের বড় বড় বিষয় আছে। তার মধ্যে একটু ছোট ছোট করে বলি। একটা হচ্ছে, যেমন ধরুন আমাদের দেশের এইখানে বাঙালির বাইরেও আদিবাসী অন্যরাও আছে, সুতরাং তাদেরকে কিভাবে আনা যায়। আমাদের এইখানে কতগুলো কালাকানুন আছে, কালাকানুনগুলো বাতিল করে ফেলতে হবে, এটা কিন্তু কখনো এটা হয় নাই। আমাদের এখানে 70 অনুচ্ছেদ একটু রিভিজিট করতে। কালাকানুন কোনগুলো? আচ্ছা, কালাকানুন যেমন বিশেষ ক্ষমতা আইন, বিশেষ ক্ষমতা আইন, এই ধরনের আইনগুলো, এবং পরে কতগুলো জায়গায় আপনার ওই সংশোধনীর মধ্যে দিয়ে নিয়ে আসা হয়েছে। তারপরে 70 অনুচ্ছেদ, এটা একটু রিভিজিট করতে হবে, কারণ 70 অনুচ্ছেদ হচ্ছে নির্বাচিত যারা হয় তাদেরকে একেবারেই মানে কি বলে যে জি হুজুর ছাড়া কিছু করা যায় না, কিন্তু আবার সেফটি ক্লজও রাখতে হবে। এর মধ্যে কি করা যায়, এটি আলোচনার জায়গা। তারপরে ধরুন এখন তারপর আমাদের অন্য একটা ব্যাপার এই বিষয় আছে, যেমন 72-এর সংবিধান যখন করেছি আমরা অন্য বস্ত্র, শিক্ষা, চিকিৎসাকে মৌলিক অধিকার বলেছি, কিন্তু এই অধিকারের এমনই সাংবিধানিক স্বীকৃতি আনতে হবে যাতে করে ক্ষমতাসীন সরকার, রাষ্ট্র বাধ্য হয় মানুষের সবাই এগুলো পূরণের জন্য। এই রকমের আরও জায়গাগুলো আছে। তার মধ্যে আমি যেমন এখন একটা আলোচিত, আমরা সেটাও মনে করি, যেমন ক্ষমতার ভারসাম্য, বুঝছেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির। তারপরে প্রধানমন্ত্রীর আমরা এই পয়েন্টও আমরা মনে করি যে যে 2 বার থাকা না থাকার পয়েন্টটা কেটে আলোচনা হতে পারে। তারপরে আমরা সংবিধানেই নির্বাচনকালীন সংবিধান মানে সরকার প্রবর্তনের জায়গার পক্ষে, যে এই রকমের জায়গা আমাকে আনতে হবে, এবং আমরা সংখ্যানুপাতিক পদ্ধতি মানে এগুলো কিন্তু সংবিধানের পার্ট ছাড়া করা যাবে না। এটা নির্বাচন সংস্কার হলেও মানে এই ধরনের জায়গাগুলো, এবং আমাদের বিভিন্ন যে সংশোধনীতে যতগুলো কালাকানুন এগুলো হচ্ছে, এগুলো বাতিলের জায়গায় যেতে হবে। যেহেতু প্রসঙ্গটা তুলুন, আমিও একটা প্রশ্ন করতাম। আসলে এখন যে বাস্তবতা আছে সেই জায়গাটাই ধরেন আওয়ামী লীগ অলমোস্ট নাই এখন, হ্যাঁ, ফ্যাসিস্ট দল, তাদের বিচারের আওতায় আসতে পারে, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বিচারের আওতায় আসছেন। সেই জায়গাটাই এখনকার বাস্তবতা কি সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন করতে যাচ্ছেন, নাকি এটি আরেকটু কয়েকটা পরে হতে পারে? দুইটা জিনিস, এটা একেবারেই আমি মানে যেটা ওপেনই বলে রাখি আর কি। প্রথম কথা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি, এইটা করতে গেলে তো আমার সংবিধান পুরোটাই সংশোধন করার জায়গায় আসতে হবে। তা আমার ধারণা যে এইবারের যে বাস্তবতা আছে এখন সেই জায়গায় হয়তো আমরা যেতে পারবো না। কারণ তা আরেকটাও বলে দিই, একেবারে কোনো রাগ ঢাক না করে, ধরুন বিএনপির পক্ষ থেকে এখানে বলা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। তা আমি যদি সংবিধানের যতটুক করবো আমি তো ঐক্যমত্য দিতে হবে। তা আমি তো এইখানে বিএনপির সাথে অন্যদের একটা ফার ডিফারেন্স হয়ে যাবে, এবং এই অল্প সময়টা সমাধান করা যাবে। সুতরাং আমাদের মত হচ্ছে আলোচনার টেবিলে আসুক, আমরাও করি সংখ্যানুপাতিক পদ্ধতি, তারাও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করুক, মানে আলোচনায় আসলে আলোচনাটা হোক। এই জন্য আমরা মনে করি যে আলোচনার টেবিলে থাকুক। তারপর এটা কিন্তু আমরা মনে করি, একটা কথা বলি যে শোনেন, পতিত স্বৈরাচার বা কে কি ওইগুলো বিবেচনা করে কিন্তু কোনোটা করা উচিত না। আমরা কার রাজনীতি ব্লক করব জনগণ ডিসাইড করবে, কিন্তু আপনাকে এটা একটা নীতিগত নৈতিকতার উপরে দাঁড়িয়েই দেশের জন্য কোনটা বেস্ট সেই বিবেচনায় যেতে হবে। অনেক ধন্যবাদ আজিজুল বারী হেলাল। মূল 3টি বিষয় এসেছে, এগুলো বারবারই এসেছে, আগেও এসেছে। আসলে ৬২ দফা প্রস্তাব নতুন না, বিএনপির আগে এই বিষয়গুলো বলেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তের কথা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেশ কয়েকবার বলেছে, এরা বেশ আগে থেকে বলছেন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা,
এক পরপর দুইবার প্রধানমন্ত্রী না হওয়া বিষয়গুলো এসেছে। এখনকার যে বাস্তবতা সেগুলো আসলে সবগুলো মানে বাস্তবায়নযোগ্য বলে মনে হয় কিনা? এখনের বাস্তবতা, এই সরকার, অন্তর্বর্তী সরকার তো এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। হ্যাঁ, তো এখনের বাস্তবতায় এগুলো তো আসলে প্র্যাগমেটিক, এগুলো তো সম্ভব, রিয়েলিটি আছে। দেখেন যে কেয়ারটেকার সরকার অন্তর্ভুক্ত এটা তো করতেই হবে, কারণ এটা তো মানে জনদাবি যে নির্বাচনকালীন অন্তত কেয়ারটেকার সরকার। তো এটার বাস্তবতা নেই কেন? কারণ আমরা তো আন্দোলন সংগ্রাম যেটা করলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, তার প্রধান এজেন্ডাই তো ছিল এটা, যে একটা সুষ্ঠু ভোটের জন্য কেয়ারটেকার ব্যবস্থা। আর দ্বিকক্ষ বিশিষ্ট যেটা প্রিন্স ভাই বললেন, এটা অবশ্যই আলোচনা করা যেতে পারে আমাদের এই প্রস্তাবটা, যেহেতু আমাদের দেশের রাজনীতিতে ক্রিমিনালাইজেশনের ফলে আপনার মেরিটোক্রেসির স্থানটা দূর হয়ে পড়ে। এই জন্য সেখানে একটা আপার চেম্বার থাকতেই পারে। সেই আপার চেম্বারটা সংখ্যানুপাতে নাকি সেটাও কি ভোটের মাধ্যমে হবে, মানে আমেরিকান সিনেট সিস্টেমে নাকি ডাইরেক্ট ভোটে, এটা একটা আলোচনা হতে পারে। তারপরে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতার বৈষম্য থাকে এখানে ভারসাম্য করতে হবে। এটা তো মানে বাস্তব পরিস্থিতি বিরাজ করছে। উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী, এটা তো আগেও ছিল, কিন্তু কোনো সরকারই এটা ঘোষণা করতো না যে কে উপরাষ্ট্রপতি কে উপপ্রধানমন্ত্রী। এটাও কিন্তু ক্ষমতার ভারসাম্যের জন্য খুবই প্রয়োজন উপরাষ্ট্রপতি। তারপরে সবচেয়ে বিউটি যেটা গণভোট, যেটা যে কোনো দেশের ডেমোক্রেসির মোস্ট বিউটিফুল পার্ট হলো রেফারেন্ডাম। যে রেফারেন্ডামকে আপনারা অনেক সময় অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে দেখেন, কিন্তু বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে এই রেফারেন্ডামের ব্যবস্থার ফলে সরকার কতটা অ্যাকাউন্টেবল হয় জনগণের কাছে তার প্রমাণ পাওয়া যায়। বিএনপি সেটা বলছে যে এই গণভোটের ব্যবস্থা, এটা তো বাস্তবতা রয়েছেই। এবং নির্বাচনের যে আমাদের যে নির্বাহী বিভাগ, তারপরে আপনার বিচার বিভাগ, আইনসভা অর্থাৎ পার্লামেন্ট এবং নির্বাচন কমিশন, এইগুলো গঠন করা এবং নির্বাচন কমিশন থেকে নির্বাহী বিভাগকে মানে মিন করে ভাগ করা, যে আপনি নির্বাচন কমিশন শক্তিশালী হয়। কি বিভাগ শক্তিশালী? যদি নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনের আন্ডারে থাকে ডিউরিং দ্য ইলেকশন পিরিয়ড, তখন যদি নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাহী বিভাগ থাকে বা আপনার নির্বাহী বিভাগের বিশেষ করে পুলিশ বিভাগ বা প্রশাসন থাকে, তাহলে কিন্তু আপনার নির্বাচন কমিশন শক্তিশালী হবে। বিএনপি সব প্রস্তাব দিয়েছে। সুতরাং বিএনপির সব প্রস্তাবই আমি মনে করি যে প্র্যাগমেটিক। এই জন্য বিএনপি আরেকটা সুন্দর প্রস্তাব দিয়েছেন। দেখেন যে নির্বাচন সংস্কার কমিশনগুলো করা হয়েছে, সেই কমিশন কিন্তু এই প্রস্তাবগুলো প্রধান উপদেষ্টার কাছে তুলতে পারে। প্রধান উপদেষ্টা আবার বলছে যে এর মধ্যে কমন যে প্রস্তাবগুলো হবে, অর্থাৎ অন্য দল তো দিবে আমাদের মতো প্রস্তাব, যে কমন যে বিষয়গুলো হবে সেইগুলো আবার আমরা যে নির্বাচনী ম্যানিফেস্টোয় যদি ইনকর্পোরেট করতে পারি, তাহলে কিন্তু নির্বাচিত প্রতিনিধিরাই পরবর্তীতে এইগুলো মানতে বাধ্য হবে। আপনার বলা হয় যে আপনারা নির্বাচন ম্যানিফেস্টোয় থাকলেও তো মানেন না, আর সেই বাস্তবতা তো এখন আর নেই। এখন তো মানুষ অনেক স্মার্ট এইসব বিষয়ে, সবকিছু মানে ডিজিটাল এই যুগে। মানে আপনি বলছেন যে বিএনপি যেটি আগে বলছে নির্বাচিত হলে এগুলো বাস্তবায়ন করবে? অবশ্যই বিএনপি বাস্তব, এটা মিন করে। বিএনপি বারবার রিপিটেডলি তো বলে। আপনি দেখেন যে আমরা যেটা বলছি যে পরপর 2 টার্ম প্রধানমন্ত্রী থাকা যাবে না। আপনি দেখেন আমাদের নেতা বা আমাদের দল কতটা লিবারেল এই বিষয়ে, কারণ বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি, এবং বাংলাদেশের যে কয়বার সুষ্ঠু নির্বাচন হয়েছে বিএনপি জয়লাভ করেছে, ভবিষ্যতেও বিএনপি জয়লাভ করবে ইনশাল্লাহ। কিন্তু আমরা তারপরেও বলছি যে আমাদের দলের দেখেন যে আমাদের যে বর্তমান নেতা দেশনায়ক তারেক রহমান, তিনি কতটা উদার, যে তিনি জানেন যে তিনি আমাদের দলের চেয়ারপারসন, আমরা যদি যে জয়লাভ করে তিনি প্রধানমন্ত্রী হবেন, তারপরেও তিনি বলছেন যে পরপর 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। তার এত কোনো বয়সও না যে 2 পারে বেশি হলে তিনি হয়ে যাবে, মানে বয়োবৃদ্ধ তাও তো না, তিনি অনেক ইয়াং মানুষ, আমাদের মতো ইয়াং, উনি একজন মানুষ। তিনি 2 বারের প্রধানমন্ত্রী যদি বিএনপি যেতে, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হবেন। তারপর তিনি সেটা বলছেন যে দেশের স্বার্থে, দেশপ্রেমের স্বার্থে, দেশের এই সুষ্ঠু দেশ পরিচালনার স্বার্থে এবং সবাইকে সুযোগ দেওয়ার সাথে তিনি কিন্তু এই উদারতা দেখালেন, যে তিনি প্রথম প্রস্তাবটা করলেন। যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বিএনপির পক্ষ থেকে বলেছে, একটু সুবিধা অসুবিধা একটু জানতে চাই। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে আসলে
সুবিধা হবে কি? আচ্ছা আমি একটু ওইটা আমি আসছি, মানে আমাদের মতটা বলি, তার সাথে আমি সংখ্যানুপাতিক খেলে একটা বাক্যে বলে ওই জায়গায় যাই। মানে দেখেন, এইটা তো ঠিক, প্রথমে মনে রাখা দরকার এই আলোচনা কেন আসছে। আমি সংসদের জায়গাটা মানে সংসদে আলোচনা করতে গেলে, সংখ্যানুপাতিক আলোচনা করতে গেলে আমার স্থানীয় সরকার মানে বাংলাদেশটা সাজাইতে গেলে তার প্রধান একটা জায়গা হবে কিন্তু স্থানীয় সরকার। স্থানীয় জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়ে তারা উন্নয়ন পরিকল্পনা করবে, উন্নয়ন বাস্তবায়ন করবে, স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে জনগণ অংশগ্রহণে। আমাদের সংবিধানে কিন্তু আছে, কিন্তু ওইটা বাস্তবায়ন হয় না। তখন ওই কাজটা আগে করতে হবে। আমাদের নির্বাচন সংস্কার একটা বড় ব্যাপার। এবার আসি না হওয়ার অন্যতম একটা কারণ, আমি জেনারেলাইজ করে বলছি যে আমাদের সংসদ সদস্য যারা হন, এলাকার ভোটে তারা নির্বাচিত হন, মানুষের পারসেপশন হয় যে ও স্কুলের খেলার মাঠ থেকে শুরু করে সব কাজ সে দেখবে, রাস্তাঘাট দেখবে। আর এমপি সাহেবদেরও যে কাজ একটা প্রধানত আইন প্রণয়ন করা, বা ধরুন বিদেশের চুক্তি বা বড় বড় আমাদের যে পরিকল্পনা বা প্রকল্প গ্রহণ করে, এইটার বাইরে তারা চলে যান স্থানীয় পারসেপশনের কারণেও যান, বাস্তবেও যান। তাহলে সেইটা ভেঙে ফেলানোর জন্য উপজেলা চেয়ারম্যানরা তো ধরেন নামে আছে না, ওই জন্য তো করতে হবে। আমি বললাম নামে আছে, কাজ তো বেশিরভাগই এমপি। এই জন্য এটা প্রথমে ভেঙে ফেলতে হবে কি, সংবিধান অনুযায়ী এটা 3টা কাজ শোনেন, ইউপি, উপজেলা এবং জেলা পরিষদ একেবারে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইতে হবে, সব জায়গায় নির্বাচিত হইতে হবে। জেলা পরিষদও বটে কিন্তু নির্বাচিত, কারণ ওইটা এখন হয়তো এজেন্ডা না বলে আমি আলোচনা গেলাম না, কিন্তু বলছে ওইটা হবে ভিত্তি প্রধান। আর সংসদ সদস্যরা প্রধানত আইন প্রণয়ন করবে, আর বড় বড় ওই যে বললাম বিদেশের চুক্তি, বড় বড় প্রকল্পের অন্য কাজগুলো তাও তার সাথে মিলে। এবার যেটা আপনি বলছেন, ধরেন এটা তো স্বাধীনতার পর থেকে আলোচনা আমরা করছি, আপনারাও অনেকবার বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবতা তো পরিবর্তন। আমি আসছি সেই কথাটাই, আমি ওইটাই লজিকটা বলছি। তাহলে ওইটা কিন্তু সংবিধানও আছে। তাহলে এই বাস্তবায়ন করার জন্য হলেও নাম্বার 1 আমি ওইটুকু একটু রাখলাম। নাম্বার 2, আমাদের দেখবেন বাংলাদেশের নানা মত নানা পথ আছে, যার জন্য দেখেন এক এক দল এসে জাতীয় সরকার বলি, পার্টিসিপেটরি গণতন্ত্রের অনেক কথা বলি, সেই জায়গায় আনার বিষয়টা আছে। আমরা মনে করি আরও অনেক যুক্তি খাড়া করা যায়, আমি সময়ের দিকে গেলাম না। এইসব কারণে আমরা মনে করি যদি সংখ্যানুপাতিক পদ্ধতিটা করতে পারতাম, তাহলে হবে কি, বিভিন্ন দল তার ম্যানিফেস্টো ঘোষণা করবে, বলবে যে আমি হচ্ছে আমার ম্যানিফেস্টো, তোমরা চাইলে আমাকে এটা ভোট দাও। তাহলে সেই অনুপাতে করলে আপনি কিন্তু অনেক অংশকে এখানে নিয়ে আসতে পারবেন। কিন্তু এটার সাথে আমি বলছি জড়িত হচ্ছে স্থানীয় সরকারের এই কার্যক্রমের জায়গা। এখন আরেকটা যুক্তি আসে যে দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট পৃথিবীর অনেক জায়গায় আছে, এইটাও আছে। আমাদের বিবেচনায় প্রাইমারি এখন যেটা বলি যে দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট বাংলাদেশে একটা হচ্ছে, ধরেন একটা যদি ফেডারেল সরকার হইতো, মানে এই রকমের জায়গাগুলো, সেটা বাংলাদেশে 1 নম্বর না। 2 নম্বর হচ্ছে বাংলাদেশে সাধারণত আমরা দেখি যে এই ধরনের দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টে অন্য জায়গায় বিভিন্ন ধরেন আমাদের এখানে হয়তো দলিত, আদিবাসী এরকমের যে আছে, এরকম আরও নানা ধরনের এত সম্প্রদায় থাকে, তাদেরকে অ্যাকোমোডেট করার প্রশ্ন থাকে। 3 নম্বর হচ্ছে একটা দেশ তার আর্থিক সক্ষমতা নানা কারণেই এই ধরনের 2টা হাউজের বিষয়ে দরকার হয়, যার জন্য আমাদের বিবেচনা যে এই 2টার মধ্যে আমরা মনে করি এখনো পর্যন্ত বাংলাদেশের বাস্তবতায় যদি সংখ্যানুপাতিক পদ্ধতিটা করা যায়, আমরা বেস্ট মনে করছি। তবে আমি পরিষ্কার এটা অনেক আগেও বলেছি, এখন বলেছি, আমি মনে করি এই সবগুলো আলোচনার মধ্যে আসাতে কোনো অসুবিধা নেই। সংখ্যানুপাতে কি পার্লামেন্ট নির্বাচন না দ্বিকক্ষে? না, পার্লামেন্ট, আমি বলছি পার্লামেন্ট, জাতীয় সংসদ নির্বাচন বলছে যে ওইটা বাদ দিয়ে যখন দ্বিকক্ষ আসে, আমি সেইটা বলছি যে আমরা কোনটা এই কারণে কোনটাকে এখনো বেটার মনে করছি, আমি সেটা বলছি যে আমাদের বিবেচনায় যে এখনো মনে করছি যে বাংলাদেশের দ্বিকক্ষটা এখন প্রয়োজন নাই। যদি আমরা সংখ্যানুপাতিক পদ্ধতি করতে পারি, তাহলে আমরা কিন্তু সেই জায়গায় করতে পারি। সংখ্যানুপাতিক পদ্ধতিরও নানা রকম ফের আছে, সেটা আমরা বিবেচনা করতে পারব। প্রশ্নটা করে রাখি আপনাকে, সেটা হচ্ছে যে যেটি বলা হচ্ছে যে সামনে নির্বাচনে ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা হিসেবে অনেকে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন। না, আমার মনে হয়, আমি কুইক বলি, আমার মনে হয় এইটার কোনো প্রশ্নই ওঠে না। কারণ কি, আমরা প্রথমে তো এটাকে পরিষ্কার করে বলে রাখছি, কারণ আমাকেও যদি বলেন, এটা গণ অভ্যুত্থান কয়দিন আগে শেষ করা হইলো, এখনো রক্তের দাগ মুছে নেই। এখন আপনি কি মনে হয় যে বাংলাদেশের মানুষ সেই জায়গায় করবো? আমি তো এটাকে নিজে বিশ্বাসও করি না। তাইলে তো বাংলাদেশটাই অন্য পর্বে চলে গেছে, কারণ সেরকম কোনো সুযোগ নেই। আর আমি আগেই বলেছি যে এইটা করতে গেলে পুরো সংবিধানের যে কাটছাট করতে হবে, আমার ধারণা ব্যক্তিগতভাবে বলছি যে এইবার কিন্তু সেটা সম্ভব হবে না, আলোচনা হবে। যেমন যদি বলেন, আমি খালি এইটুকু বলি, আমার ধারণা যে বিএনপি বা অন্য দল, প্রধানত কেউ অন্য দল বললাম না, তারাও যেটা বলছে এটা কি, ক্ষমতায় গেলে সেইটা করবে, পরিষ্কার কথা, আমি তাই বুঝি। এবং ক্ষমতায় না গেলে আপনি তো পুরোই কাটছাট আপনি এত তো করতে পারবেন না। যেমন আমরা কিন্তু লিখিত বলে আসছিলাম প্রধান উপদেষ্টাকে, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু দরকার, এর বেশি এখন আপনি অন্য কিছু করবেন। অনেক ধন্যবাদ আজিজুল হেলাল। সংখ্যানুপাতিক নির্বাচনের জায়গা, আমি যেটা বলছি যে আপনি যেটা বললেন যে ফ্যাসিবাদ পুনর্বাসন হবে, এই ভয় আমি বলছি যে অনেকে বলছেন, অনেকে বলছেন যখন এই সংখ্যানুপাতিক বিষয়টা আসে আলোচনার মধ্যে এটা আসছে। এইটা অ্যাপার্ট ফ্রম ইট,
আপনার এছাড়াও অনেক লুফোলস এই সংখ্যানুপাতিতে রয়েছে, যেখানে নির্বাচন পদ্ধতিটা কি করে হবে। আমাদের 300 সিটে তাহলে কি মানে নির্বাচনটা হবে কিভাবে, কতগুলো পদ্ধতি হয়, মার্কা নির্বাচন হবে, অমুক মার্কা, তাহলে প্রার্থীটা কি হচ্ছে। আপনি মনে করেন বিএনপি আপনার 210টা সিট পেল, তাহলে 210টা প্রার্থী আমাকে, তাহলে আপনি একজনকে বিএনপির হাইকমান্ড হাতে চলে গেল, তাই এখানে একটা আপনার একাধিপত্য দাঁড়াল করা না, ডেমোক্রেসি তো এখানে আপনার হাইজ্যাক্ট হয়ে যাচ্ছে, তাই না। আপনি যদি 300 আসনে দলের কাছে সব ক্ষমতা চলে যাচ্ছে, তাই দলের একটা ডিপ স্টেটের কাছে চলে যাচ্ছে, না কোর কমিটির কাছে যাচ্ছে, তার মানে আপনার ডেমোক্রেসি তো এখানে অপমৃত্যু ঘটছে। যদি সংখ্যানুপাতের আপনি ওই যে ফ্যাসিবাদের পুনর্বাসন থেকে দূরে সরে আসেন, ওইটা আমি অ্যাপার্ট ফ্রম ইট, যে এই নির্বাচন পদ্ধতিটা কী হবে। পদ্ধতি আমি দেখলাম অনেক চিন্তা করে, আমি দেখেছি এই বিষয়ে অনেক টকশো করেছি, যে সংখ্যানুপাত নির্বাচন হতে পারে মার্কায়, তা বিএনপি 210টা সিট পাবে, তাহলে আমি 210টা নমিনেশন দেবো। এই 210টা নমিনেশন দেওয়ার নমিনেট করার জন্য তখন আমি একজনের হাতে ক্ষমতা দিলাম, এবং তখন কিন্তু আপনার পপুলারিটির বেসিসে হবে না যে কোন লোকটা দিলে জিতে আসবে, কোন ব্যক্তি এলাকার সাথে সম্পৃক্ত, মানুষ কাকে ভোট দিচ্ছে, মানুষ দলকে ভোট দিচ্ছে, মার্কা প্রার্থী কিন্তু ইম্পর্টেন্ট। কারণ কে পার্লামেন্টে যে আমাদের প্রতিনিধিত্ব করবে। যে এখানে একটা কথা উঠেছে যে স্থানীয় সরকারের বিষয়ে আপনারা বলছেন, যে দেখেন আমি কিন্তু স্থানীয় সরকার বিষয়ে অনেক সময় বলছি না, মাথাবাড়ি একটা প্রশাসন হয়েছে আমাদের লোয়ার লেভেলে, স্থানীয় সরকার মাথাবাড়ি হয়ে গেছে একদম। এই যে স্বৈরাচার এরশাদ যে উপজেলা পরিষদ করেছে, এই উপজেলা পরিষদ গত আপনার 87 সালে মনে হয় প্রথম, 87-এ খুব তাই না, 87-এ মনে হয় প্রবর্তন হয়, 87 প্রথম নির্বাচন হয়। সেইখান থেকে এই পর্যন্ত উপজেলা পরিষদ একটা ব্যয়বহুল এবং সাদা হাতি ছাড়া আমি এর আর কোনো ফাংশন দেখি না। আমি সব কাজ করবে না, আমি বলতে আসি, আমাদের দেশে যে সময় আপনার উপজেলা পরিষদ ছিল না, তখন ছিল স্থানীয় ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ এত ভাইব্রেন্ট ছিল যে দক্ষিণ এশিয়ার সমস্ত দেশের, এমনকি ভারতের পঞ্চায়েতের থেকেও আমাদের ইউনিয়ন পরিষদ খুবই ভাইব্রেন্ট ছিল, এত গতিশীল ছিল এবং খুব জনপ্রিয় নির্বাচন হতো। সেইখানে এরশাদ সাহেব এসে যখন এই আপনার পলিটিক্সে আপনার ইনফিল্ট্রেশন করলেন আপনার দুর্বৃত্তায়নকে, তখন এই দুর্বৃত্ত শ্রেণী তখন উপজেলা পরিষদে এবং ইউনিয়ন পরিষদ থেকে সবাইকে জায়গা দিতে পারলে উপজেলা পরিষদ করুন। উপজেলা পরিষদে আমি দেখলাম কোন কাজ আমি দেখেন আপনার হেড লেস প্রবলেম, মেনি হেড মেনি প্রবলেম। আমাদের সরকার এগুলো আরো চিন্তা করতে হবে। অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি এই বিষয় নিয়ে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, যে সাইড পলিটিক্স কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। আবারও স্বাগত। জেডএসআর ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সংবিধান সংস্কারের রাজনৈতিক দলগুলোর প্রস্তাব বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন আজিজুর আলী হেলাল, আছেন রহিন হোসেন প্রিন্স। রহিন হোসেন প্রিন্স, আসতে চাই, না ভোটের একটা বিষয় ছিল আপনাদের প্রস্তাবনার মধ্যে, বিষয়টা আছে, যদিও বিএনপির 62 দফার মধ্যে না ভোটের বিষয়টা নেই। আমি একটু না ভোটের বিষয়টা আগে ছিল, না ভোটের সুবিধা অসুবিধা একটু জানতে চাই, এটা কি আসতে পারে কি না। না, আমাদের কাছে মনে হয়, দেখুন ওটা কিন্তু আমরা মোটামুটি দলগুলোর সাথে আলোচনা করেই আগের সংস্কারের সময় না ভোটটা আমরা এন্ডোর্স করেছিলাম। এই জন্যে, কারণ এখন যে আমাদের তখনই প্রস্তাব ছিল, এখনও আছে, আমি সেই লজিকটা বলছি। আমাদের মতো দেশগুলোতে আপনি দেখেন, প্রথমে একটু মনে রাখতে হবে, আপনি কিন্তু আজকালের মধ্যে সব উন্নত করতে পারবেন না, কিন্তু কতগুলো অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষের সচেতনতা তৈরি করতে হবে। এখন আমাদের ভোট যে সিস্টেমে আছে, তাতে ধরে নেন 3 জন বা 4 জন প্রার্থী বা আরও বেশি হোক, আপনি কিন্তু অপছন্দ হইলেও আপনি বাধ্য ভোট দিতে। এখন কিন্তু না ভোট রাখার কথা আমরা বলছি, যে আমাদের যদি এই পছন্দ নাও হয় তাহলে না ভোট দিক, কিন্তু না ভোটের মধ্য দিয়ে এখানে যে একটা আলোচনা আসছে যে বিরাজনীতিকরণ, তার সাথে আমি আর একটা যুক্ত করে দেই যে ভোটের প্রতি অনীহা, কারণ এটা করা যাবে না। কিন্তু আমাদের লজিক হচ্ছে না, ভোটের প্রতি আগ্রহের জন্যও তার অপ্রয়োজনীয় বা ভালো প্রার্থী মনে করে না, তাকে জোর করে দিতে হবে, এইটা না হলেও না ভোটটা দেওয়া ভালো, তাহলে দরকার হলে আবারও ভোট করা যাবে। ওইখানে কিন্তু আমাদের আরেকটা আছে, রিকল সিস্টেমের কথা আমাদের রেখেছি, যে একবার কেউ নির্বাচিত হয়ে গেলে
সে 5 বছরের জমিদার হয়ে গেল, নট দ্যাট। এলাকার যদি একটা পার্সেন্টেজ অফ মানুষ মনে করে সে ভালো কাজ করছে না, মানে হচ্ছে প্রচলিত পদ্ধতিতে, তাহলে তাকে রিকল করে নিতে হবে। এটা আমরা লজিকটা মনে হেলাল করি। ভাই, এই জায়গাটা না ভোটের জায়গাটা বলছিলেন আপনি। না ভোটের বিধান কি আগে কখনো আমাদের বাংলাদেশের নির্বাচনে ছিল? ছিল, এই ছিল, আগের ছিল, বারে না ভোট ছিল। ছিল। এই যে 2018 হাসিনা এসে সালে, না, 18 সালে বাদ না। করছে। কোন সালে? এটা 8 ছিল, 8 ছিল, 8 ছিল। 2018 সালে কিন্তু আমি 2018 নির্বাচন ছিল। করেছি। আমি তো না, ছিল, না ছিল, ভোট 8 ছিল ভাই। না ভোট ছিল। যেটা- আটে ছিল, আওয়ামী লীগ বাতিল করেছে। তারপরে এসে বাতিল করছে। আওয়ামী লীগ বাতিল করেছে। 2008 সালে না ভোটের বিধান ছিল কিনা যাক, কিন্তু ওইটা থাকলেও আমার কাছে মনে হয় যে যে প্রিন্স ভাই যে কথাটা বলতেছিল ডিপলিটাইজেশন, আমাদের দেশে যদি আপনার যেহেতু ইলেকশন ম্যানিপুলেশন হয়, তারপরে তৃতীয় বিশ্বের দেশগুলোর প্রতি অন্য অন্য সাম্রাজ্যবাদী শক্তিরও একটা এখানে টানপোড়েন থাকে, এবং আপনি যারা ভোটে দাঁড়ায় তাদেরও একটা অসম্মানের একটা বিষয় এখানে, তাদেরও আপনার নিজেদের অসম্মানের একটা বিষয় এখানে এসে দাঁড়ায় যে ভোটে দাঁড়ালো চারজনকে জনগণ পছন্দ করছে না, অর্থাৎ আপনি একজনকে অসম্মান করার একটা বিধান রাখলেন। এবং এই না ভোট যদি বেশি হয়ে যায়, মনে করেন বেশি হলো না ভোট 5,000 পড়লো, সেটা জিততো না, তো এই 5,000 লোকের ফলাফলটা কি? মানুষের যদি কোনো ক্যান্ডিডেটের পছন্দ না হয়, সে ভোট দেবে না। ঘৃণা প্রকাশ করুন। আপনি কনসিকুয়েন্সটা দেখেন, আপনি 5,000 লোক না ভোট দিল, তার কোনো প্রার্থীকে পছন্দ নেই, অর্থাৎ আপনি বলছেন 5,000 জন লোক এই লোকগুলোকে ঘৃণা করে, এটা আপনি প্রকাশ করলেন। তার মানে কি, আপনি একটা দ্বন্দ্ব তৈরি করলেন, সমাজে একটা দ্বান্দ্বিক অবস্থা তৈরি করলেন। তারপরে যদি এই না ভোটটা বেশি হয়ে যায়, তাহলে কি ওইখানে আবার যদি রিভোট করেন, তাই তো বলছেন, আবার রিপোল করাবেন, পুনরায় ভোট করেন, তাহলে তো আপনার ক্যান্ডিডেট চেঞ্জ করতে হবে। তাহলে এটা জটিল পদ্ধতি, তো আবার একটা ক্যান্ডিডেট চেঞ্জ করতে হবে। সুতরাং এই না ভোটের বিধানের ফলে যেহেতু আমাদের বাংলাদেশের নির্বাচন ম্যানিপুলেশনের সিস্টেম অতীতে রয়ে গেছে, শক্তিশালী নির্বাচন ব্যবস্থা নেই। যদি শক্তিশালী নির্বাচন ব্যবস্থা হয়, আর যদি আমরা যদি সেইভাবে নিজেদেরকে সার্বভৌম স্বাধীন জাতি হিসাবে, শক্তিশালী জাতি হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে হয়তো না ভোটের বিধান আপনি রাখতেই পারেন। কিন্তু না ভোটের ফলে কিন্তু যদি না ভোট দিতে যায়, তাহলে কি হবে? রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যদি যোগ্য প্রার্থী আসে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তাহলে মানুষ না ভোট কেন দেবে? যোগ্যতার বিচার তো জনগণ করবে। সেটাই তো, জনগণ যদি মনে করে যে আমার প্রার্থী পছন্দ, আমি না ভোট দেবো না, তাহলে আপনি ভোট দিয়েন না। কিন্তু আপনি আপনার ঘৃণা প্রকাশ করার জন্য, এটা আপনার থিওরিটা তো রাইট, আমার একটা থিওরি এটা। এখন আমার বক্তব্য, যদি না ভোট পাশ করে যায় 300 সিটে 210টা সিটে বা 180টা সিটে বা 150টা সিটে না ভোট পাশ করে গেল, মনে করেন সেটা সম্ভব। ম্যানিপুলেশন, যেহেতু নির্বাচনে ম্যানিপুলেশন হচ্ছে, আপনার নির্বাচনে যেহেতু ম্যানিপুলেশন হয়, আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে এই হিস্ট্রিটা ভালো, মানে ভোট কারচুপির মাধ্যমে না ভোটকে জিতিয়ে দেওয়া হবে, তাই বলছেন? হইলো, অথবা এমনি সে স্বতঃস্ফূর্তভাবে জিত, তখন কি হবে? তখন আবার একটা ব্যয়বহুল নির্বাচন আপনাকে করতে হচ্ছে। তার মানে কি, এই যে ডিপলিটিসাইজেশন, যেটা প্রিন্স ভাই বলো, সেইটাকে ডিপলিটিসাইজেশন মানে কি, যে মিলিটারাইজেশন, তাই তো? ডিপলিটিসাইজেশন মানে মিলিটারাইজেশন অর ব্যুরোক্রেসি থেকে যা আসলে, মানে নন পলিটিশিয়ান যারা, তারা এসে দেশটা চলে, তখন কি দেশটা আবারও এরকম খুঁড়িয়ে চলবে। আপনার রাজনীতি দলের যে অপরিহার্যতা রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের অপরিহার্য অঙ্গই তো আপনার রাজনৈতিক দল, পলিটিক্যাল সায়েন্স অনুযায়ী। সেই রাজনৈতিক দলগুলোকে আপনি কি ইগনোর করার সুযোগ দেয়া, মানে জনগণের রাষ্ট্রবিজ্ঞানকে আপনি অস্বীকার না হয় করছেন। বাংলাদেশে, ধরেন বাংলাদেশের বাস্তবতা আপনি দেখেছেন, ভোটের পার্সেন্টেজ নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা আছে। 5% ভোট পড়েছে, মানুষ কেন্দ্রে ফাঁকা কেন্দ্র ছিল। হ্যাঁ, তো সেই জায়গায় 17 বছর, এই 17 বছর এখন যদি আবার এই না ভোটের সময়ও না ভোট থাকলে, সেই না ভোটকে যদি না ভোট দিতে যাবে মানুষ, সেটা তো একটা জনগণের একটা রায়। তার ফলাফল কি হবে? এর পরের স্টেপটা কি? তারপরে ইলেকশন হবে, আবার তার মানে আপনি কত উন্নত, কত বড় লোক একটা দেশ, একটা নির্বাচনে কত বাংলাদেশে সে বাস্তবতা, এত না ভোট তার পাস করবে না। না, যদি হয় আপনাকে তো এটা রাখতে হবে। আপনি তো এই যে বলছিলেন যে, জি, এটা নিয়ে আলোচনা সমালোচনার সামনে, এটা তো যেহেতু এটা আলোচনার টেবিলে আছে, আমি একটু জানতে চাই যে ফ্যাসিস্ট ফিরে আসবে না কিভাবে, সেই জায়গায় একটু জানতে চাই। এই যে ধরেন 2বারের বেশি প্রধানমন্ত্রী না হলে কি ফ্যাসিস্ট ফিরে আসবে না? এই যে ধরেন আমাদের দলগুলোর মধ্যে দলের প্রধানদের যে ক্ষমতা, না বলার প্রবণতা কম, গণতান্ত্রিক বিষয়গুলোর দলগুলোর মধ্যে কম, সেই বিষয়গুলো কিভাবে সলভ হবে? দেখেন যে আমরা যে আপনার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার শেয়ারিংয়ের যে কথাটা বলছি, এখানে যদি 2 জন লোক ঐক্যবদ্ধ হওয়া অসম্ভব, তাই না? এটা আপনার থিওরিটিক্যালি কিন্তু হয় না। ফ্যাসিবাদ, তারপরে আপনার স্বৈরাচার, এগুলো কিন্তু একটা একত্ব, মানে
একতন্ত্র, একার ক্ষমতার, একাকে সবাই ভয় পায়। যখন ক্ষমতার ডিভিশন হয়ে যায় তখন কিন্তু আপনার এই ফ্যাসিবাদ তৈরি হতে পারে না। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্যটা ঠিকঠাক হলে এটা পসিবিলিটি। তারপরে দেখেন যে একজন লোক যদি মনে করে তিনি পরবর্তীতে প্রধানমন্ত্রী হতে পারবেন না, তার মানে তার 5 বছর আগেই তার ক্ষমতা হ্রাস হয়ে গেল। এইভাবে বিভিন্ন টান পড়ে নিয়ে আপনার ফ্যাসিবাদ ফিরে আসবে না। আর ফ্যাসিবাদ তো থাকে মানুষের চিন্তায়, চিন্তায় ফ্যাসিবাদ থাকে। সে যদি সেই চিন্তা করে তার দল এবং রাষ্ট্র পরিচালনা করে তাহলে ফ্যাসিবাদ বা আপনার স্বৈরতন্ত্র বা মাফিয়াতন্ত্র তৈরি হয়, তাই না? আমাদের দল বা যারা বিপ্লবী, যারা বিপ্লব করলে এবার এই মাফিয়ার বিরুদ্ধে, সেই সমস্ত দল বারবার একই কথা বলছে যে ফ্যাসিবাদ যেন ফিরে না আসতে পারে। এই প্রেসারটা কি আসলে আগামী দিনে থাকবে কিনা এবার ছাত্র জনতার? আমি একটু তিনটা কথা বলি, একটু আলোচনাটা অসম্পূর্ণ হয়ে গেল তো। না, ফ্যাসিবাদ জিনিসটাকে মুখের কথা দিয়ে হয় না। ফ্যাসিবাদ একটা ব্যবস্থা। এই ব্যবস্থাই অনেককে তৈরি করে, অনেক সময় অনেক ব্যক্তিও এই ব্যবস্থাকে গড়ে তোলে। সেটা ভাইস ভার্সা, এবং এইটাকে আপনাকে রিমুভ করতে গেলে জনগণের শক্তির উপরে নির্ভর করতে হবে এবং কতগুলো আইনগত বিষয়ের জায়গা আনতে হবে। এখন এই ক্ষেত্রে বলি, শোনেন, অনেক আলোচনা হয়েছে তো, এটা কমপ্লিট করা যাবে না। আমি খালি পয়েন্টটা তুলি। ধরুন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভারসাম্য মানে কিন্তু মনে রাখতে হবে আমরা কোন ব্যবস্থায় আছি। সংসদীয় ব্যবস্থাটা আমাদের প্রধান, সুতরাং আপনি সম হবে না। আমি আর ব্যাখ্যা দিলাম না, বরঞ্চ সংসদীয় ব্যবস্থায় যেখানে এক ব্যক্তির ক্ষমতা কক্ষিগত করার কথা না, এটা কেন হচ্ছে, কেন তিনি স্বৈরতান্ত্রিক হচ্ছেন, সেই জায়গাটা আমাদের তার ক্ষমতা কিভাবে করা যায় সেটা বিবেচনার মধ্যে আনতে হবে বলে আমি প্রসঙ্গ করে। বিগত 17 বছর যেটি দেখলেন, বিগত 15 বছরের বেশি সময়, সেই জায়গাটা কি শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্যই ফ্যাসিস্ট হয়েছে মানুষ? না, শুধু ক্ষমতায় টিকে থাকে। ক্ষমতা, আমি আবার যদি একটু উল্টা করে বলি, ধরুন আপনি ক্ষমতায় থাকা মানে যদি আপনি অর্থনৈতিক লুটপাটটা প্রদান করতে পারেন, আধিপত্যটা প্রদান করেন, ওইটা টিকে রাখার জন্য আপনাকে কিন্তু স্বৈরতন্ত্রী হয়ে উঠতে হয়, না ভোট মানে ভোট বিহীন করে ক্ষমতায় থাকতে হয়। কিন্তু আমি যদি উল্টা করে বলি, আপনি ক্ষমতায় আসার পরে যদি অর্থনৈতিক দুর্বৃত্তায়নের সুযোগ না থাকে, আপনি যদি 1 টাকাও কামাই না করতে পারেন, আপনি ওই পদ ব্যবহার করে ব্যবসা বাণিজ্য, কমিশনগিরি এগুলো না করতে পারেন, দেখবেন অটোমেটিক্যালি। না, একটু শেষ করি। তা আমার মনে হয় যে সুতরাং ওইটা আমি 2টা কথা ছোট্ট করে বলে নিই, কারণ আগে একটা আলোচনা হয়েছে তো, এটা একটু অসম্পূর্ণ থাকে। না ভোটের কথাটা আমি যখন বলেছি, আমি অন্য 2টা বলেছি নেগেটিভ কি কি, ওই নেগেটিভ থেকে আমি পজিটিভটা বলেছি। বিরতি থেকে পরে কথা বলি। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতি। আবারও স্বাগত জেডএস আর্মি ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছি প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সংবিধান সংস্কারের দলগুলোর প্রস্তাব নিয়ে। আজিজুর বারী হেলাল, যেটি ফ্যাসিস্ট ফিরে আসবে না, সেই জায়গায় নিয়ে আলোচনা হচ্ছিল। দেখেন, আপনি দেখেন, প্রথমত ফ্যাসিবাদ ফিরে আসবে না, আর ফ্যাসিবাদের চরিত্র এটা নিয়ে আলোচনা হচ্ছিল যে একটা লোক কখন ফ্যাসিবাদী হয়ে ওঠে বা স্বৈরাচার হয়ে ওঠে। প্রথম 5 বছরে যখন ক্ষমতায় থাকে, তখন সে তার ক্ষমতায় থেকে সে অর্থনৈতিক এবং নৈতিকভাবে এত কারাপশন করে যে সে বুঝতে পারে যে যখনই আমি ক্ষমতার চেয়ারটা ছেড়ে যাব, তখন আমাকে আবার মানে অ্যাপ্রিহেন্ডেড বাই পুলিশ বা সামথিং, তাকে একটা বাজে কনসিকুয়েন্সের মধ্যে পড়তে হবে। এই জন্য সে আবারও ক্ষমতায় থাকার চেষ্টা করে। এই আস্তে আস্তে সে আবারও ক্ষমতায় থাকার চেষ্টা করে, এই নির্বাচন ব্যবস্থাকে পলিউটেট করে, প্রশাসনকে পলিউটেট করে, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন বাড়িয়ে সে আবার ক্ষমতায় থাকে। এইভাবে কিন্তু আমাদের এই 17 বছরে আপনারা দেখলেন শেষ পর্যন্ত হাসিনার যে ফ্যাসিবাদ, সে পলায়ন করলো। এইবার দেখেন, সেটা বন্ধ হবে কিভাবে? এইবার দেখেন আপনি বন্ধ হবে কিভাবে। বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল ছিল বিএনপি। বিএনপির আপনি হিস্ট্রিটা দেখেন, 91 সাল থেকে 96 সালে আমরা ক্ষমতায় ছিলাম। আমরা 91 থেকে 96 সালে জনতার সামনে যায় দাঁড়িয়েছি না, ক্ষমতা ছেড়ে দিয়ে দাঁড়িয়েছি। কিন্তু আপনি যেভাবেই বলেন, আমরা কিন্তু পুনরায় নির্বাচন করেছিলাম, আমরা নির্বাচন, অর্থাৎ আমরা যে ফ্যাসিবাদী হয়ে উঠিনি, জনগণকে আমরা ভয় পাইনি, জনগণকে ভালোবেসেছি জনগণ আমাকে, এই জন্য 96 সালে ফিরে গেছি জনগণের কাছে। আবার 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, 6 সাল থেকে 7 সাল পর্যন্ত যে সরকার যে পরিমাণ অত্যাচার করেছে আমাদের উপরে, ওই তত্ত্বাবধায়ক সরকার, তারপরেও কিন্তু আমরা পালাইনি, আমরা দেশে জনগণের সামনে ফিরে গেছি, জনগণ আমাদের ভালোবাসে। সুতরাং বিএনপির ইতিহাস আছে যে জনগণের প্রতি যে ভালোবাসা, জনগণ যে তাদের ভালোবাসে, এই বিশ্বাস। আমরা কখনো এমন কোনো অত্যাচার করিনি, এমন কোনো খারাপ কাজ করিনি যে আমাদের পালাতে হয়েছে। সুতরাং আমি বলছি যে বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার
যদি অনেক ধন্যবাদ, মানে অনেক ধন্যবাদ। বাইরের কোনো শক্তি জি, যদি অনেক হেল্প না ধন্যবাদ। করে আমরা শেষ পর্যায়ে আপনার হোম রোহিণী গ্রোন কোনো সুপ্রিন্স, ফেস্টিভ্যাল আমি জানতে চাই যে ধরেন নির্বাচনের আগে বা এখনো মানুষের এগুলো পছন্দ হচ্ছে, বিএনপি যেগুলো বলছে, একটা অ্যাকসেপ্টেন্সি, ভালো অ্যাকসেপ্টেন্সি তৈরি হচ্ছে, নির্বাচিত হওয়ার পরে আসলে এগুলা বাস্তবায়নের জায়গায় গিয়ে কতটা না আশাবাদী আপনি? আসলে আলোচনা বোধহয় আজকে আমাদের অনেক দূর ছড়াই ফেলছি, কোনোটা কংক্রিট করে নিয়ে এতে মানুষ আমার ধারণা মিস ইনফর্মড হয়। এই জায়গাটা আমি একটু এক কথা যদি বলি, এই যে এই আলোচনা বলছেন এগুলো নির্ভর করবে মানুষের সচেতনতার উপর। এই সচেতনতা ছাড়া আশা করতে পারবেন না। এক, দুই নম্বর কথা বললে হয় যে একটা দল, সে প্রকৃতপক্ষে তাকে ডিসিশন নিতে হবে কোন শ্রেণীর সে প্রতিনিধিত্ব করবে। যদি সে মনে করে বড় লোক লুটেরা গোষ্ঠীটাই হবে তার প্রধান ভিত্তি, মুখে যতই ভালো কথা বলুক শেষ বেলায় রক্ষা করতে পারবেন না। এটুকু বলে আমি থামলাম। আর দুইটা প্রশ্ন একটু তুলি, নাহলে একটু ভুল বোঝাবুঝি হবে। না ভোট নিয়ে আলোচনা আমি আর যাচ্ছি না। এইখানে যেমন ধরেন সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে বিপক্ষে নানা মত আছে, এটা মনে রাখতে হবে। কিন্তু আমি সে আলোচনা এখন একটু তুলে রাখলাম, পরে কখনো আলোচনা করা যাবে। কিন্তু বাংলাদেশের উন্নয়নকে আপনি যদি চিন্তা করেন তাহলে কেন্দ্রবিন্দু কোনটা হবে, এক্ষেত্রে নানা দলের নানা মত থাকতে পারে। আমাদের পজিশনটা হচ্ছে, একসময় এরশাদ অ্যাকচুয়ালি উপজেলা লেভেলে তার স্বৈর শাসনকে বিস্তৃত করার জন্য করছিল, আমরা বিরোধিতা করেছিলাম। কিন্তু বাংলাদেশের জনসংখ্যা, লোকাল উন্নয়ন, সামগ্রিক বিবেচনায় স্থানীয় সরকারের কোনো বিকল্প নাই, পৃথিবীর দেশে দেশে সেটা উদাহরণ। সুতরাং সেখানে একটা কেন্দ্রবিন্দু করতে হবে, এবং সেইটাও নির্ভর করবে আপনি যদি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন। এখন একটা প্রশ্ন আসছে, দেখভাল করবে কে? আমি একটা উদাহরণ দিই, আমাদের কাগজে কিন্তু এক সেকেন্ড শেষ করছি, যে আপনি 3 মাস পর পর যদি ইউনিয়নের মানুষজনকে নিয়ে মিটিং টিটিং করেন এবং তার কাছে স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় ফিরে যান, তাহলে দেখবেন সেই হবে আপনার সেফগার্ড, উন্নয়নের পরিকল্পনাও দেবে, এবং সে কিন্তু আপনাকে, আপনি খারাপ কাজ করলে আপনাকে কোশ্চেন করবে। কেন্দ্রবিন্দু হবে অনেক ধন্যবাদ দিতে হচ্ছে রোহিণী সুপ্রিন্স দুজনকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে অন্য সময় বিস্তারিত আলোচনা সুযোগ হবে। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন অন্য সময় এসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি